সো হ্যালো, ওয়েলকাম ওয়ারিয়র্স। আবার আমাদের চ্যানেল স্টাডি ভ্যানকুইজারে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আগে দেখছিলাম যে পার্সেন্টেজের কিছু সিরিজ স্টার্ট করেছিলাম, মানে চ্যাপ্টার ওয়াইজ। তো আমি আবার নতুন নতুন যে চ্যাপ্টারগুলো আছে, রেশিও এন্ড প্রপোর্শন, তারপরে হচ্ছে টাইম এন্ড ওয়ার্ক, এগুলো আমি আবার নিয়ে আসবো পার্সেন্টেজটা কমপ্লিট করে। তো পার্সেন্টেজে যে দেখি আমরা 27 কোশ্চেন অবধি আমরা দেখেছিলাম। তো দেখি এখান থেকে আমরা নতুন থেকে আবার কোশ্চেনগুলো স্টার্ট করবো। এগুলো সব আমি আগেও আবার বলছি যে এগুলো সব আমাদের আগেই এসেছে পরীক্ষাতে। সেগুলোই আমরা নেক্সট রিজিউম করছি প্রত্যেকটা কোশ্চেনকে PYQ হিসাবে, যাতে আমরা কোশ্চেনের ট্রেন্ডটা দেখতে পারি আর কোশ্চেন কিভাবে আসছে সেগুলোর উপরে ফোকাস করতে পারি। মানে কোশ্চেনের উপর পাকিচ্যোগ করা মানে হচ্ছে কি ট্রেন্ডকে পাকিচ্যোগ করতে হবে। কি টাইপের কোশ্চেন আসছে? কোশ্চেন তো প্রচুর হয়। সব কোশ্চেন করার দরকার হয় না। বাট হ্যাঁ, আমি মনে করি যে ভ্যারাইটি অফ কোশ্চেন যত বেশি করব, কনফিডেন্স তত বেশি বাড়ে। তাই না? তো দেখে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেন আমাদের এখানে এই ভিডিওর। কি বলেছে? এক ব্যক্তি রাজ্য লটারিতে ৬০,০০০ টাকা জেতেন। সরকার কর হিসাবে 35% কেটে নিল। মানে 35% কেটে নিল। তাহলে হাতে কত পাবে ও? যদি 35% কেটেই নেয়, তাহলে হাতে পাচ্ছে কত? ৫, ৪০ আর 65%। 65% কার? সেই ৬০,০০০ এর। তাই কি না? তো দুটো জিরো কেটে দিলাম। দুটো জিরোর জন্য পাচ্ছি আমি একটা দুটো জিরো। তারপরে হচ্ছে ৫ ছক ৩০, ৩ ৫ ছক ৬ ৩৬, ৩৯,০০০ টাকা। তাই কি না? এভাবে কোশ্চেনগুলো আমরা অ্যাটেম্প্ট করছিলাম। মানে অনেকজন কি করতে পারে? 35% এটা বার করা হবে, দেন মাইনাস করবে। ডিরেক্ট আমি পার্সেন্টেজেই মাইনাসটা করে দেব। এতে কি হবে? আমাদের নিজেদেরই সুবিধা হবে তাড়াতাড়ি কোশ্চেনটা করতে। তাই কি না? নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন কি বলেছে? একটা বিধানসভা নির্বাচনে কোন কেন্দ্রে ২ জন প্রার্থী ছিলেন। ওই কেন্দ্রে ভোটদাতাগণের 4% ভোটদাতা ভোটদানে বিরত ছিলেন এবং ২ জনের প্রার্থীর মধ্যে একজন সমস্ত ভোটদানের কেন্দ্রের ভোটগণের মানে ভোটদাতাগণ যেটা তাদের কত 52% ভোট লাভ করে প্রতিদ্বন্দ্বীকে ৫০০টি ভোটে অ্যাকচুয়ালি পরাজিত করে। তাহলে প্রকৃতপক্ষে যে নির্বাচিত হলো যখন, প্রকৃতপক্ষে যতজন ভোট দিয়েছিল তার সংখ্যা কত? প্রকৃতপক্ষে অ্যাকচুয়ালি মানে যতজন প্রকৃতপক্ষে ভোটটা দিয়েছিল মানে 4% টাকে ছেড়ে, এটাই বার করতে বলেছে। তাহলে ফার্স্ট আমি যদি দিই 100% লোক ছিল, তার মধ্যে 4% কে সরিয়ে দিই, তাহলে 96% হয় কিনা? এই 96% এর বলেছে 52% আছে যারা কিনা যে জিতার উইনার, যে উইন হয়েছে সে 52% নিয়ে নিয়েছে। কত? 96% এর। তাহলে তার খাতায় কত বেশি থাকবে? না ৪, ৪, ৪ 44%। তাই কি না? যে লুজার। এইবারে এই বলেছে এ 52 পেয়েছে আর এ 44% পেয়েছে। তাহলে কথা ভাবো উইনার কত বেশি পেয়েছে? 8% কিনা? তাই কি না? তো এই 8% এর ভ্যালুটাই তো বলে দিয়েছে আমাকে ৫০০ টা ভোটে জিতেছে, তাই কি না? তাহলে 8% এর ভ্যালু যদি এত হয়, 1% এর ভ্যালু কত হবে? ৫০০/৮। আর কি বলেছে? প্রকৃতপক্ষে ভোট দেওয়া। মানে আমি 96% টাকে টার্গেট করব, 100 টাকে না। যদি বলতো কতজন ভোট প্রার্থী ছিল, তখন 100% নিয়ে কাজ করতাম। কিন্তু যতজন ভোট দিয়েছে সেটা হচ্ছে 96% কিনা? তাহলে আমরা কেটে দিই। ৪ দুগুণে ৮, এটা কত হবে? ৪ দুগুণে ৮, ৪ চারে ১৬। ২ দিয়ে কাটি কত হচ্ছে? ২৫, ২৫০। মানে ২৫ ইন্টু ২৪ কত হয়? ৬০০। একটা জিরো। দিস ইজ দ্য অ্যান্সার অফ আওয়ার কোয়েশ্চেন। বুঝতে পারলে ব্যাপারটা? কি হলো? মানে আমি 100% ধরেই অঙ্কটা করে দিলাম। তো এইভাবে আমাকে অঙ্কগুলোকে কি অ্যাপ্রোচ করতে হবে। আমাকে অ্যাপ্রোচটা খুব ক্লিন এবং খুব ইজি মেথডে রাখতে হবে। বেশি ভাবা যাবে না, এক্স ধরা যাবে না। এইভাবেই আমাকে অঙ্কগুলোকে ক্লিয়ার ভাবে দেখতে হবে। যে কত তাড়াতাড়ি করা সম্ভব হবে সেটাই আমাকে টার্গেট রাখতে হবে। তাহলে দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? বলছে একটি ক্লাবে ৩০ জন সদস্য ইংরেজি জানেন এবং 40% সদস্য হিন্দি জানেন। যদি 10% সদস্য উভয় ভাষাই জানেন, তাই কি না? হিন্দি এবং ইংরেজি। তাহলে বলছে ৪৮ জন সদস্য আছে যা হিন্দি ভাষাও জানে না আবার ইংলিশ ভাষাও জানে না। মানে উভয়ই ইংলিশ মানে উভয় ল্যাঙ্গুয়েজই অজানা তার কাছে। তাহলে তাহলে সদস্য সংখ্যা কত আছে? তাই বলেছে। তাহলে এটা দেখেছি আমরা আগের কোশ্চেনেই ভেন ডায়াগ্রাম দিয়েই করা যায়। মানে আমাকে দেখতে হবে ইংলিশ আর হিন্দি। এটা হচ্ছে ইংলিশ আর এটা হচ্ছে হিন্দি। ইংলিশে আমি উভয়টাকে আগে লিখে নেব। কেন? দেখতে পাবো উভয় হচ্ছে 10% যারা কিনা সবাই দুটোই জানে। হিন্দিও জানে, ইংলিশও জানে।
এবার দেখো ইংলিশে কতজন জানে, পুরোটা 30%। তো আমি 30% লিখবো না, 20% লিখবো। কেন? কারণ অলরেডি 10% উভয়ের মধ্যেই তো ঢুকে আছে। বুঝতে পারলে ব্যাপারটা? যে 10% উভয়ের মধ্যে তো 30% ইনক্লুড হবে, তাই না? তাহলে পুরোটা হচ্ছে আমার কি 30%। আমাকে এইভাবেই ব্যাপারগুলো বুঝতে হবে। আদার্স কি আছে? বলেছে 40% সদস্য আছে হিন্দি জানেন। তাহলে 40% লিখবো না, 30 লিখবো, কারণ 10% আরো ঢুকে আছে। তো টোটাল হচ্ছে কত? 20, 50, 60, মানে 60% আছে যারা কিনা দুটো ল্যাঙ্গুয়েজই জানে। তাহলে কতজন আছে? 40% আছে যারা কিছুই জানে না, তাই কিনা? 100% এর মধ্যে 40% যারা কিছুই জানে না। এই যে কিছুই জানে না, দুটো ল্যাঙ্গুয়েজ জানে না, সেটা হচ্ছে 48 জন। মানে 40% এর কথা বলেছে 48 জন। তাহলে 1% কত হবে স্যার? 48/40। তাহলে 100% কত হবে? টোটাল এটাই হবে। 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটি 24। হ্যাঁ, 5 24 120। তো এইভাবে অঙ্কগুলোকে আমি অ্যাপ্রোচ গুলো রাখবো। বুঝতে পারছি কথাটা? খুব তাড়াতাড়ি কিভাবে করা যাচ্ছে, তাই না? সরি, এটা তো হবে না। নেক্সট কি বলেছে? একটি চিনির দাম 20% কম হলে পূর্বে 20 কেজি চিনি ক্রয় করতে যে টাকা লাগতো সেই টাকায় সে কয় কেজি চিনি বেশি কিনবে, অ্যাকচুয়ালি কেনা যাবে, তা হলো কত? মানে যে টাকাটা ও নিয়ে গেছিল তার থেকে 20% কমে গেছে, তাই কি না? এটাই তো আমরা বুঝেছিলাম। যে আমি ধরে নিচ্ছি 1 কেজির দাম, এখানে যেমন টাকাটা কেজিটা বলে দিয়েছে, পয়সাটা বলেনি যে এত টাকা নিয়ে গিয়েছিল, তাহলে তো ইজি হতো কোশ্চেনটা। এখানে একটু ঘুরিয়েছে কোশ্চেনটা। মানে বলেছে আমরা আগের এটা দেখছিলাম কি, যে কত টাকা নিয়ে গেছে তার 20% কমালাম, তাই কি না? মানে ধরে নাও আমি বাজারে আমি জানি যে এই দামটা আছে চিনির দাম। তো চিনির দাম হিসাবে আমি 50 টাকা হাতে নিয়ে গেছি। এবং দোকানদার এসে বলছে চিনির দাম কমে গেছে রে। তোর কত কমেছে? 20% কমেছে বা 30% কমেছে। এবার তার চিনির দাম যদি কমে থাকে তাহলে অবভিয়াসলি আমার 50 টাকা পুরো খরচা হবে না। কিছু টাকা আমার হাতে বেঁচে যাবে। তো আমি কি দোকানদারকে বলবো টাকাটা আর ফেরত দেবেন না দাদা। পুরো চিনিটাই ওখান থেকে যা চিনি আসবে দিয়ে দিন আমাকে। আর ওই এক্সট্রা চিনির কথাটাই আমাকে এখানে বলে দেওয়া থাকে ওই কোশ্চেন গুলোতে, তাই কি না? যে এত কেজি চিনি ও এক্সট্রা পেলো। তাহলে বলো এখন যে চিনির দামটা কত, কিংবা পূর্বে যা চিনির দাম ছিল সেটা কত? এরকম কোশ্চেন থাকে। তো যাই হোক, এখানে এটা বলেনি। এখানে আমাকে বলেছে পূর্বে এত কেজি চিনি ক্রয় করতো। আমি এটা ধরে নিই না, যে 1 কেজি চিনির দাম, সরি, 1 কেজি চিনির দাম কত হবে? 1 কেজি চিনির দাম ধরে নিই 1 টাকা, তাই কি না? যদি 1 কেজি যে চিনির দাম যদি 1 টাকা হয়ে থাকে তাহলে 20 কেজি চিনির দাম কত? 20 টাকা। ধরে নিই, ধরতে কি আছে? এবার 20 টাকার মধ্যে ওর বলছে আমার 20% দাম কমে গেছে। তাহলে হাতে বাঁচবে কত? 4 টাকা। এই 4 টাকা যে বেঁচেছে এটাতেই ও এক্সট্রা চিনিটা কিনবে। এবার দেখো এক্সট্রা চিনির দাম, এখন এক্সট্রা চিনি যে দামটা যে কিনবে এটা রিসেন্ট যে দাম সেটাই কিনবে, তাই কি না? কিন্তু আমি যে 1 কেজি দাম 1 টাকা, এটা তো পূর্বের দাম ছিল। যে 1 টাকা ছিল আমার পূর্বে দাম, তাই কি না? কিন্তু এখনের দামটা কত হচ্ছে? তাহলে 1 টাকারও 20% কমবে কিনা? 1 কেজি চিনির দামের হিসাবে? তাহলে 1 টাকার 20% কত হয়? যদি আমরা দেখি 1 টাকার 20% 1 এর 5, দ্যাট মিনস 0.2, তাই না? এটা কমে যাবে। এটা কমেছে। তাহলে এখন দাঁড়িয়েছে কত? 0.8, সরি, এত টাকা। আমি আবার বলছি 1 টাকার 20% কমেছে। তাহলে আছে কত? আমি ডিরেক্টও করতে পারতাম। এটা এত ঘুরিয়ে ফিরিয়ে করার দরকার ছিল না। যদিও 1 টাকার 20% যদি কমে থাকে তাহলে এখন দাম কত আছে? 80% কিনা? আমি ডিরেক্ট 80% ও করতে পারতাম। যদি 20% কমে থাকে তাহলে এখন দামটা কত আছে? সরি, হ্যাঁ, 0.8 হবে। তাহলে 0.8 হবে কিনা? 8/10 0.8, মানে এখন দাম আছে 0.8। তাহলে এই 0.8 হিসাবে, মানে এই টাকাটা হিসাবে, মানে এত পয়সা হিসাবে 4 টাকায় কতটা পাবে? তাই কি না? যদি 1 কেজির দাম 0.8 হয়ে থাকে এখনের দাম, এখনের কথা বলছি। কারণ এই যে চিনিটা এক্সট্রা যেটা পাবে ও, কত কেজি এক্সট্রা মানে কত কেজি ও বেশি পাবে। এটা নিশ্চয়ই এখনের দাম হিসাবেই পাবে না? আগের দাম হিসেবে তো পাবে না 1 টাকা যেটা ছিল। এখন দাম তো কমে গেছে 20%, তাহলে কত হয়েছে এখন? 0.8 মানে 80 পয়সা। তাহলে 80 পয়সা হিসাবে ও 4 টাকায় কতটা পাবে? ভাগ করে দেব। সিম্পল। তাহলে 0.8 পয়েন্ট হাঁটালে কি হবে? উপরে 10 যাবে। 4 দুগুণে 8, 2 পাঁচে 10, মানে 5 কেজি চিনি ও এক্সট্রা পাবে। বুঝতে পারছি অঙ্কগুলো কি হবে? এইভাবে অ্যাপ্রোচ গুলো রাখবো। বুঝতে পারলাম? চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? একটি পরীক্ষায় সেট করি। বলছে একটি পরীক্ষায় ছাত্রদের 80% ইংরেজিতে,
70% অঙ্কে এবং 150 জন উভয়, দেখো 150 জন বলেছে এখানে, পার্সেন্ট বলেনি। 150 জন উভয় বিষয়ে কি কৃতকার্য হলো? যদি ছাত্রদের সকলেই অন্তত একটি বিষয়ে কৃতকার্য হয়ে থাকে তবে ছাত্র সংখ্যা নির্ণয় করো। মানে কি বলেছে? যে কিনা আছে ইংলিশ, আবার ইংলিশে আছে এতজন, আর হ্যাঁ সরি, হ্যাঁ ইংলিশে আছে এতজন এবং অঙ্কে আছে এতজন, আর কিছু আছে উভয়ে। এর উভয় তো আমি স্যার জানি না। তাহলে আর কথা হবো, 80% আছে, 70% আছে, টোটাল কত পার্সেন্ট আছে? 150% কিনা? বাট একটা তো 100%ই হয়, তাহলে নিশ্চয়ই 50% আছে যারা উভয়ই আছে, বোথ, উভয় উভয় বিষয়েই পাস করেছে, তাই কি না? তবেই তো এটা হয়েছে। তাহলে উভয় বিষয়ে পাস করেছে কতজন? তাহলে আমি কি করলাম, এটাকে অ্যাড করলাম, যেটা কিনা অঙ্কে এবং ইংরেজি দুটোতেই আছে, প্লাস কি হয়েছে, 150 জন বেরোচ্ছে, তাহলে টোটাল তো ছাত্র 100 জন, 100%। তার থেকে বাদ দিয়ে যদি আমি দেখি, তাহলে কি হচ্ছে এখানে, 50% যে আছে, যে কিনা উভয়ই পাস করেছে, কিন্তু তাহলে উভয়ই পাস করে যেটা বলেছে সেটা হচ্ছে 150 জন, 150 জনে বলেছে। মানে 50% মান যদি 150 হয়, তাহলে 1% মান কত হবে? 150/50। এবারে বলেছি ছাত্র সংখ্যা কত, মানে 100%। করতেই পারি, তাই কি না? 50 100 2, তাহলে কত হবে? 300। মানে 300 জন আছে, যেটা কিনা কি টোটাল আমার কি আছে, টোটাল ছাত্র সংখ্যা আছে, তাই কি না? নেক্সট কোশ্চেন বলছে 100% অর্ধেক হলো কত? 1 শতাংশের অর্ধেক, 1 শতাংশ মানে কি স্যার? 1/100, তার অর্ধেক মানে কত হবে স্যার? 1/200, তাহলে কত হবে স্যার? 0.005। কি করে করলাম স্যার? দেখো, একের হাফ কত হয়? হাফ কত হয়? 0.5, ঠিক না? 0.5 হাফটা করে নিলাম, আর নিচে কত আছে? 100 আছে আরো অলরেডি, তাহলে এটা কি হবে? 0.005, ব্যাস। নেক্সট কোশ্চেন কি বলেছে, একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য 10% বাড়ানো হলো এবং প্রস্থ 10% কমানো হলো, এর ফলে ক্ষেত্রফলের পরিবর্তন কত হবে? আমি আগেই একটা জিনিস কনসেপ্ট আমি বলে দিই, যে ধরো না কোনো জিনিসকে, একটা একটা জিনিসকে আমি একবার বাড়াচ্ছি একবার কমাচ্ছি, মনে রাখবে, মাথায় একদম গেঁথে নাও, ওটা কমই হবে, সব সময় কম হবে, একবার বাড়াই একবার কমাই, ঠিক আছে? অবভিয়াসলি পার্সেন্টেজ সেম থাকতে হবে, পার্সেন্টেজ এদিক ওদিক হলে তো অবভিয়াস কম বেশি হতেই পারে, আবার মানে বেশিও হয়ে যেতে পারে। ধরো না একটাকে খুব কম বাড়ালাম আর এটাকে খুব বেশি কমিয়ে দিলাম, তো কম হবে, এটা বুঝতে পারলাম। একটাকে খুব একটু কমালাম, আর এটাকে প্রচুর বেশি বাড়িয়ে দিলাম, তখন রেজাল্টেন্টটা প্রচুর বেশি হবে। কিন্তু আমি যদি একই পার্সেন্টেজকে একবার বাড়াচ্ছি একবার কমাচ্ছি, তো রেজাল্টেন্টটা অলওয়েজ কমই হবে, তুমি যে কোনো পার্সেন্টেজ নিয়ে নাও। দেখো 110% যদি বাড়াই তাহলে কত হবে স্যার? 110। 110-এর আবার 10% যদি কমিয়ে দিই, এটা বাড়ালাম এটা কমালাম, 110 কমালে কত হবে স্যার? 11, 11 যদি কমে কত হয়? 11 মাইনাস করলে 9, 99। দেখতে পাচ্ছি আলটিমেটলি কমই তো থাকলো, 100 তে পৌঁছাতে পারলাম কোনোদিনও? না, বেশি হবেই না, সবসময় কম থাকবে। তো এখানেও এই কনসেপ্টটাই লাগাবো, একবার 10% বাড়ানো হলো, একবার 10% কমানো হলো ক্ষেত্রফল। তাহলে আমি আবার কি করব? ওই ফর্মুলা লাগাবো স্যার, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100, খুব ফেমাস ফর্মুলা, যেটা কিনা কোথায় কাজে লাগে আবার দেখবে, বললে ছাড় দিয়েছে, একবার 20% ছাড় দিয়েছে, একবার 30% ছাড় দিয়েছে, বলো টোটাল ছাড় কত পার্সেন্ট দিয়েছে, তখন এই ফর্মুলা লাগাবো। একটা জিনিসের দাম এত, একবার দামটাকে এতটা বাড়ানো হলো, তারপর দামটাকে আবার কমানো হলো, বলো অ্যাকচুয়ালি কত পার্সেন্টেজ দাঁড়ালো। এই সব কোশ্চেনে সবসময় আমরা এই ফর্মুলাটাকে ইউজ করি, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, 10% দাম বাড়ানো হলো, মানে একবার 10% কে প্লাসে নেবো, একবার 10% কে মাইনাসে নেবো, প্লাস একবার কি আছে এক্স, এক্স কে আমি +10 নিয়েছিলাম, আর সরি আমি এটা নিচে করছি, +10 -10 প্লাস +10 ইন্টু -10 বাই 100, কারণ বাড়ানোর আগে প্লাস নিচ্ছি, আর মাইনাসটা কি কমেতে নিচ্ছি, তাহলে +10 -10 তো কেটে যাবে, থাকলো কত স্যার? থাকলো হচ্ছে প্লাসে মাইনাসে ইন্টু করলে কি হয়? মাইনাস, এবং এটা মাইনাসই আসবে, দেখো মাইনাস আসছে মানে কি, আলটিমেটলি মাইনাস আসছে মানে কমবে, এটা কি হবে স্যার? 100/100 মানে 1, মানে 1% কি হবে ওর? কমই থাকবে, 1% কি হবে? কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? পরিবর্তন, তবে ক্ষেত্রফলে পরিবর্তন হয়নি, 1% হ্রাস, এই যে আছে, 1% হ্রাস হবে। তো আমি দেখো তো এটা আমি করতামই না, যদি আমি কনসেপ্টটা জানি না যে অলওয়েজ স্যার কমই হবে, যতই করে নিই না কেন, একই পার্সেন্টেজ যদি কমই হবে, দেখো কোনো পরিবর্তন না, পরিবর্তন তো হবে, এত পার্সেন্ট বৃদ্ধি, বৃদ্ধি তো কোনোদিনই না, বৃদ্ধি কোনোদিনই না, এটাই হবে অ্যান্সার। মানে কোশ্চেনটা করারও দরকার হবে না, কিছু কিছু কোশ্চেন আছে আমি চোখে দেখে অ্যান্সার দিয়ে বেরিয়ে যাই, কেন?
বিকজ কনসেপ্ট আমার কাছে ক্লিয়ার আছে। কনসেপ্ট ক্লিয়ার থাকলে কোনো কোশ্চেনই টাফ না, কিন্তু মনে রাখবে, ঠিক আছে? দেখি আমরা নেক্সট কোশ্চেন কি যাচ্ছি। বলছে বার্ষিক বেতনের, কি বলেছে, বার্ষিক বেতনের ৮,০০০ টাকা কর ছাড় দেওয়া হয় এবং তারপর 1% হারে কর ধার্য করা হয়। একজন চাকরিজীবী বছরে এত টাকা কর দিলে তার মাসিক বেতন হলো কত? এটি বলেছে। মানে তাহলে বলছে কি, বার্ষিক বেতনের এত টাকা কর ছাড় দেওয়া হয়, মানে করটা ছাড় দিয়েছে এটা, ঠিক আছে? তাহলে কি বলতে পারি এটা, যে ৮,০০০ টাকা ছাড় দিচ্ছে বার্ষিক। ভালো করে কোশ্চেনটা কিন্তু পড়বে এটা। তারপর 1% হারে কর ধার্য করা হয়। একজন চাকরিজীবী এত টাকা বছরের কি দিল? কর দিল এবং উম কত বলছে? মাসিক বেতন। মাসে বেতন বার করতে বলেছে। যাই হোক, আমি তো টাকাটা জানি না কত টাকা ইনকাম করে। আমি ধরে নিলাম 100% বছরে। বছরেও 100% ইনকাম করে। তার 1% কত হয়? 1% টা কেটে গেলে ৳১ হয়। বলছে না স্যার ৳১ মান ৳১ ছাড়া ও কর দিচ্ছে না। ৳১ কর দিচ্ছে না, ৳১৬০ কর দিচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি 100% কত হবে তাহলে? ৳১ র 1% এর যদি ভ্যালু যদি এত হয়, তা 100% কত হবে? 1600 পড়ে যাবে। তাই কি না? এইটা হচ্ছে ওর মাসিক, সরি বছরে ইনকাম। কিন্তু স্যার ইনকাম তো এটা কি করে হয়? কারণ আমি আগে বলছি এটা কি হচ্ছে? ছাড় দেওয়ার পরের কথা বলছে। তাই কি না? আমি কি বললাম? ১০০% আমার ইনকাম ধরলাম, তার 1% কর দিল। 1% কর মানে বেরিয়ে গেল 1% কর। তাই কি না আবার? 1% কর দিচ্ছে কত? ৳১৬০, তাই না? এই ৳১৬০ ৳১৬০ সমান হবে কি না? ও অ্যাকচুয়ালি ৳১০০ র 1% কত হয়? ৳১। বলছে না স্যার ৳১ না, ৳১ টা হচ্ছে ৳১৬০ অ্যাকচুয়ালি। ৳১ টা যদি ৳১৬০ হয়ে থাকে, তাহলে ৳১০০ টা কত হবে? এত টাকা। তাই না? এটাই হচ্ছে ইনকাম। বলছে না স্যার ও ৳৮,০০০ ছাড়ও তো পেয়েছিল আগে। ৮,০০০ ঢোকাতে হবে না ওকে? কথাটা বুঝতে পারছো? এটা আবার ছাড় দেওয়ার পর ইনকামটা দেখতে পাচ্ছি আমরা। কিন্তু ছাড়টা দিয়েছিল আগে। তাহলে ৳৮,০০০ তো আমার ছাড়টা যেটা এটাকে এড করতে হবে। তবে তো আসল ইনকামটা অ্যাকচুয়ালি ইনকামটা পাবো। কত? ৳২৪,০০০। মানে ও মাসে সরি বছরে ৳২৪,০০০ ইনকাম করছে। তো বছরে ৳২৪,০০০ ইনকাম করলে আমি কি হবে? মাসে ১২ দিয়ে ভাগ করে দিই। কত হবে? ৳২,০০০। তাই কি না? তো আমি এইভাবে অঙ্কটাকে বুঝলাম যে 100% টোটাল ইনকাম ধরে তার করটা বার করলাম। সেই করের সাথে অ্যাকচুয়াল করটাকে মেলালাম। সেই করটার সাথে মিলিয়ে একের অনুপাতের হিসাবে ১০০ র অনুপাত কত হবে সেটা বার করে নিলাম এবং ধ্যান দিলাম যে ৳৮,০০০ তাকে ছাড় দিয়েছিল। ওর তো ওর তো যা বেতন, ওর যা টাকা হাতে আসে তার তো ৳৮,০০০ কে ছাড় দিয়েই তারপরে ওটার করটা বসেছিল। তো কর বসানোর কেসটা আমরা দেখেছি। আমরা ছাড়টা জানি না কত। তো আমি ছাড়টাকে কি করলাম? এড করে দিলাম। তাহলেই তো বুঝতে পারবো যে হ্যাঁ, এত টাকা আমার বেতন ওর। তো মাসিক বেতন বলেছে তাহলে ১২ দিয়ে ভাগ করে দিলাম। ব্যাস এইটুকু অঙ্ক। তাহলে অপশন কোথায় রে বাবা? ঠিক আছে। এটা পরের ইতে আছে হয়তো। হুম, তাহলে দেখা যাক। হুম, এই যে দেখা যাচ্ছে এই ৳২,০০০ টা অপশনে আছে। তাই কি না? ৳২,০০০ হবে অ্যান্সার। ঠিক আছে? এবার কি বলেছে? বলছে জল জমে বরফ হওয়ার ফলে আয়তন বাড়ে 10%। সেক্ষেত্রে বরফ থেকে জলে পরিণত হওয়ার ক্ষেত্রে আয়তন কত কমবে? দেখো এটা আমি একটা সিম্পল একটা লজিক দিয়ে বোঝাচ্ছি, যেটা 100% ধরে, এবং একটা খুবই শর্ট ট্রিক যেটা কিনা মুখে দেখে অ্যান্সার দেওয়া যাবে সেটা আমি দেখাবো। ঠিক আছে? চোখে দেখে অ্যান্সার বা একটা হয়তো কিছুই করতে হবে না অ্যাকচুয়ালি। চোখে দেখে অ্যান্সার দেওয়া যাবে। দেখো, জল বরফ আগে ধরে নাও যার জল যেটা ছিল সেটা 100% ছিল। এবং আমরা জানি বরফ হলে আয়তন বাড়ে। কত বাড়ে স্যার? 10% বাড়ে। তাহলে কত হলো ওর? ১০০ র মধ্যে 10% বাড়া মানে ১১০ হয়ে গেল। তাই কি না? এইটা তো বরফ স্যার, এটা বরফ। আমি আগে ভালো করে বোঝাচ্ছি। এই টাইপের অনেক অঙ্ক হয়। এগুলো খুব তাড়াতাড়ি করেও পারে। এটা জল। এ বলছে আবার বরফ থেকে জলে যাবো। মানে এখন আর যখন বরফ থেকে জলে যাবো না, তখন আর জলটাকে আর ভাববো না। ধ্যান দেবে। ঠিক আছে কথাটা? তখন আর জলটাকে আমি মাথায় রাখবো না। জল ১০০ আছে, ১১০ হয়ে গেছে বরফ। এবার আমি বরফ থেকে জলে যাবো, এটাই বলেছে। সেক্ষেত্রে বরফ জলে পরিণত হতে, মানে এই বরফটা জলে পরিণত হতে। মানে তখন আমার বরফটা হবে বেস, মানে বরফটা হচ্ছে মেইন তখন। তাহলে বরফটাকে নিচে রাখবো ১১০ এবং আমি বরফ থেকে জলে যেতে গেলে আরো ১০ কমাতে হবে। হ্যাঁ, এটাই বলেছে কত আয়তন কমবে, কত শতাংশ। তাহলে ১০ আরো কমলো। কার কার উপর ভিত্তি করে? ১১০ এর উপর ভিত্তি করে। ভিত্তি করে কার উপর ভিত্তি করছি সেটা সবসময় নিচে রাখবো। মানে দেখো ধরে নাও আমরা বলি না লাভ, ক্ষতি এটা কার উপর ভিত্তি করে হয়?
কস্ট প্রাইস মানে তোমার হাতে ক্রয় মূল্যটা কত, সেই হিসাবেই তো লাভ হয়েছে না ক্ষতি হয়েছে দেখি আমরা। তো যেটা ভিত্তি করে দেখি না সেটা সবসময় নিচে রাখি। তা 10 কমছে 110 থেকে, তাহলে কত হচ্ছে স্যার? কাটো। তাহলে 100/11, আর 1/11 মানেই হচ্ছে 9 × 1 = 11, মনে রাখবে পার্সেন্টেজ হিসাবে। ঠিক আছে? এটাই হবে অ্যান্সার। তো স্যার এটা আপনি বললেন যে তাড়াতাড়ি করবো কি করে? দেখে নিই তাড়াতাড়ি করবো কি করে। দেখো আয়তন বাড়ে বলেছে, তো প্লাস দেবো, বাড়ে। আর 10% মানে স্যার 1/10, এটা মনে রাখতে হবে। 10% হচ্ছে 1/10। এইবার স্যার বাড়ে বলেছে, তাহলে দেখো 1 বাড়াতে হয়েছে, তাহলে যদি কমাতে হয় পরবর্তীকালে 1 ই কমাবো, তবে তো অরিজিনাল জায়গায় যাবো। কিন্তু কত থেকে যাবো? এই দুটোকে অ্যাড, যেহেতু প্লাস আছে না, এই দুটোকে অ্যাড করে দেবে 11, বাস 1/11 ইন্টু 100 কত হয়? মাইনাস মানে হচ্ছে কমাচ্ছি, এটাই আর কি। মাইনাসটা এখানে কোনো মাইনাস না, মাইনাসটা কমাচ্ছি এটাকে ইঙ্গিত করছে। তো 1/11 কত হয়? 1/11 কে যে জানে 1/11 মানে 9 × 1 = 11, তার কাছে অ্যান্সারটা মুখেই হয়ে গেল। বুঝতে পারলাম কথাটা কিভাবে হচ্ছে ব্যাপারটা। এইভাবে অঙ্কগুলো অ্যাপ্রোচ গুলো রাখবো। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? বলছে একটি কোণ 90 ডিগ্রির পরিবর্তে এত এত ডিগ্রি এত মিনিট আঁকা হলো। বলছে ত্রুটির পরিমাণ কত? দেখো আমি বলছি না, পরে কোয়েশ্চেন দের স্ট্যান্ডার্ড ধীরে ধীরে বাড়বে। এটা রিসেন্ট কোয়েশ্চেন তো, সরি 2006 এর কোয়েশ্চেন। ওখান থেকে মানে ইন্ট্রোডাকশন স্টার্ট করে দিয়েছিল 2006-10। আবার কোশ্চেন, আমাদের কোশ্চেন পাবোই বা কি করে, পরীক্ষাই বা কত হয়েছিল। যাই হোক, মোদ্দা কথাই এখন মনে রাখবে দিন দিন অ্যাডভান্স হচ্ছে। এটা জানো, এই যে মিনিট আর ঘন্টা, এটা ট্রিগোনোমেট্রি, মাধ্যমিকেরই অঙ্ক কিন্তু। মাধ্যমিকের ত্রিকোণমিতি যেটা ছিল সেইখানের একটা অঙ্ক অ্যাকচুয়ালি। কারণ আমাদের জানতে হবে এটাকে পুরো ডিগ্রিতে কনভার্ট করতে হবে কিনা স্যার। 98 ডিগ্রি 33 মিনিট, এটা পুরোটাকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে, মিনিটটাকে ডিগ্রি কনভার্ট করতে হবে, আমাকে জানতে তো হবে। তাহলে আমরা কি জানি? 60 মিনিট মানেই হচ্ছে 1 ডিগ্রি, মনে রাখবে। 60 মিনিট মানেই হচ্ছে 1 ডিগ্রি। তাহলে 1 মিনিট মানে কত হবে স্যার? 1/60 ডিগ্রি। আমার চাই 33, তাহলে 33 কত হবে স্যার? 33 ইন্টু করে দাও এখানে। তাহলে 11/20, তাহলে কত হচ্ছে? 11/20 হচ্ছে ডিগ্রি। কত? এই 33 মিনিট মানে। তাহলে আমি কি করব? এই যে 11/20 33 যেটা আসছে, তাহলে কি আসবে এটা? 98 ডিগ্রির 11/20 কত হচ্ছে? 98 প্লাস 11/20, এই ডিগ্রিটা। আমি যোগ করবো? না, যোগ করবো না। কারণ আমি জানি কত কোথা থেকে কমে, এর পরিবর্তে বলেছে বা 90 এর পরিবর্তে এটা লিখে ফেলেছে। এটা কত কম লিখেছে। আমি এটাকে প্লাসেই রেখে দেবো। এবারে ব্র্যাকেটটা খুলে দিই না স্যার। 90 মাইনাস 98, 89 মাইনাস 11/20। তাহলে এখান থেকে দেখো এটা কত হবে আগে? 1 হবে কিনা? তাই কি না? 98, হ্যাঁ 1 ই হবে। তাহলে 1 মাইনাস 11/20 আসছে। তাহলে 11/20 মাইনাস হলে কি হবে? 20 মাইনাস 11 9, তাই কি না? 9/20। ও, ও মানে 9/20টাকে অ্যাকচুয়ালি লিখেছে। এটাই বলেছে কত কম লিখেছে, ত্রুটির পরিমাণটা কত। এটাই ত্রুটি ওর। এত কম লিখে ফেলেছে। তাই কি না? তাহলে আমি বার করি। ত্রুটির পরিমাণটা কিসে বার করতে? পার্সেন্টেজে স্যার। করে নি না, কি আছে? অসুবিধা কোথাও? কোনো কিছুই নেই। মানে 9/20 কার পরিবর্তে লিখেছে? কার উপর ভিত্তি করে করবো এটা? 90 এর ভিত্তি করে। তাহলে 100। তাহলে হচ্ছে কত? 90/20 ইন্টু 90, সরি 9/20 ইন্টু 90 ইন্টু 100। তাহলে কাটি। 0, 0, দুটো 0 কেটে দিলাম। 9 দিয়ে 9 কেটে দিলাম। থাকলো কত স্যার? 1/2। 1/2%। আশা করি বুঝেছো। তাহলে আমরা করলাম কি? আবার দেখে নিই, একবার রিক্যাপ করে। 90 মাইনাস 89 এটাকে কনভার্ট করেছি। এটা না হলে তুমি পজ করে দেখে নিও। কিংবা একবার আগের এটা দেখে নিও। এইটা হলো। এটাতে আমার কত এলো? অ্যাকচুয়ালি আমরা দেখেছিলাম 1 মাইনাস 11/20, এতে আল্টিমেটলি আসছে আমার কত? 9/20। এইটাও ত্রুটি করেছে। ত্রুটিটা করেছে কোথা থেকে? 90 থেকে। 90 ডিগ্রি করার ছিল বা 73 ডিগ্রি করেছে। ডিগ্রিটা লিখলাম না, কারণ ডিগ্রিটা আমার দরকার নেই। তাহলে 9/20 ইন্টু 1 এর 90 হবে কিনা? তাই না? তাহলে কি কাটবো? 9 দিয়ে 10, এই 0 দিয়ে 0 কেটে গেল। তাহলে আসছে কত স্যার? হাফ। মানে এত পার্সেন্টেজও ত্রুটি করেছে। বুঝতে পারছি কথাটা? কিভাবে অঙ্কগুলো হচ্ছে? না। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? নেক্সট কোয়েশ্চেনে বলছে এক বালক প্রতি মাসে তার আগের মাসের থেকে 50% বেশি টাকা জমায়। যদি পরপর 2 মাস তার মোট জমার পরিমাণ 80 টাকা হয়ে থাকে, তাহলে প্রথম মাসে জমার পরিমাণ কত? ধরে নিই না যে প্রথম মাসে 100 টাকা জমিয়েছিল। তারপরের মাসে 50% বেশি। 100 টাকার 50% কত হয়? 50 টাকা। তো 150 টাকা জমালো। মানে প্রথম মাস এটা, এটা দ্বিতীয় মাস সেকেন্ড। 2 মাসে একবার 100 টাকা জমালো, একবার 150 টাকা জমালো। টোটাল টাকা জমালো কত? 250 টাকা।
বলছে না স্যার 250 টাকা জমায়নি, আপনি ভুল ধরেছেন না। হ্যাঁ, আমি ভুল ধরেই তো করছি, কোশ্চেনগুলো ভুল ধরেই করেই মিশিয়ে আমি কি করি এটাকে অ্যাকচুয়াল ব্যাপারটা নিয়ে আসি। আমরা সব অঙ্ক এমনিই করছি, তা ওটাই তাড়াতাড়ি হবে আমাকে। যদি আমি 100 ধরে করি তাহলে আমার 250 টাকা জমা উচিত, বাট বলছে না স্যার 80 টাকা জমিয়েছে। আসল অঙ্কটা কোশ্চেন অনুসারে তো, প্রশ্ন অনুসারে তো 80 টাকাই হচ্ছে। ও মানে 250 র মানটা স্যার 80 বলেছে কোশ্চেনে। তাহলে আমি চেঞ্জ করে দিই ওই হিসাবে। তাহলে 1 এর মান কত? আর কি বলেছে? প্রথম মাসে জমা, প্রথম মাসে 100 টাকা জমিয়েছিল। তাহলে 100 তে কত? বুঝতে পারলাম কথাটা? উকি নিয়ম লাগিয়ে দিলাম এখানে। তাহলে কি হলো? 0, 0 কাটলাম, 25 4 এ কাটলাম, 4 8 32 টাকা জমিয়েছিল। মানে বুঝতে পারছো তো? একটা আসলকে কাজে লাগিয়ে আমি অ্যাকচুয়াল সবগুলোকে অ্যাকচুয়াল এ নিয়ে আসতে পারি। যেকোনো একটা কিছু ধরে নাও। তুমি 100 কেন? 100 টা ইজি হয় তাই। তুমি যা ইচ্ছা ধরো। 50 টাকা ধরো, 70 টাকা ধরো। এগুলো ক্যালকুলেশন তো সেই করতেই হচ্ছে। তার জন্য আমি 100, আমরা 100 ধরি কেন? কারণ 100 ধরলে কি হয়? পার্সেন্টেজ গুলো কেটে যায়। 100 ধরলে কি হয়? 20% দেখো। 100 কেটে গেল। তো এইজন্য আমরা 100 টা ধরি, খুব ইজি হয়। তো 100% হলে 150% মানে 150 টাকা। 100 টাকা যদি ধরে থাকি, তো 250 টাকা টোটাল জমানো। বাট জমিয়েছে 80 টাকা আসল মানে কোশ্চেন হিসাবে। তাহলে 80 টাকার মান এত, তাহলে 100 টাকার মান কত? ব্যাস, কোশ্চেন এইটুকুই। বুঝতে পারলাম? নেক্সট কোশ্চেন দেখি 39 নাম্বার। কি বলেছে? পি এর 30%, এতে পি এর 30% দেখে আমি 3/10 লিখবো, আর কিছু লিখবো না। আর কিউ এর 40%, এবার কিছু বলেনি যে পি এর 30%, কিউ এর 40% হলে কিউ এর হ্যাঁ ইকুয়ালস হবে, ইকুয়াল টু কিউ এর 40%, এটাই বলবে। 40% আর 4 এর 10 লিখবো, এটা লিখবো না আর। ঠিক আছে, বুঝতে পারলাম। তো 10 10 কেটে দেবো। তাহলে পি বাই কিউ হবে কত? পি বাই কিউ হবে আমার 4/3, তাই কি না? কারণ পি এর সাথে 3 ইনটু আছে, তো কোনাকুনি রাখবো ওকে, তাই না? আর কিউ এর সাথে 4, কিউ এর সাথে 4 ইনটু আছে, তাহলে কোনাকুনি রাখবো একে। তো এটা এরকম করে আমরা কি ফ্র্যাকশনে কনভার্ট করি। এইবার কি বলেছে? আমাকে বলেছে কিউ এর মান কত হবে? কিউ এর মান কত হয়? পি এর কত? তো কিউ এর মান কত হয়? 3। পি এর মান কত হয়? 4। তো কিউ এর কত পার্সেন্ট হবে? দেখে নি না? মানে আমি যদি এখানে আম কিউ এর মান বার করতে বলেছে, তাহলে আমরা কি জানি? কিউ ইকুয়ালস টু কি হবে? পি এর 4 এর 3 হবে কিনা? এবার 4 এর 3 তো নাই স্যার। আমাকে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। হ্যাঁ, করে দেব, কি আছে? কনভার্ট করার তো অসুবিধা কিছু নেই। বলছে কিউ এর মানটা পি এর কত হবে? মানে আমি পি এর কিউ এর মানটা পি এর কত হবে? কিউ এর মানটা পি হিসাবে কত হবে? এটাই বলেছে। পি এর কত পার্সেন্টেজ x/100, এইটা অ্যাকচুয়ালি মেন অঙ্কটা। তাহলে আমি কিউটা কত ধরেছিলাম? 3, এটা হচ্ছিল পি 4। মানে 3 এর মানটা 4 এর কত পার্সেন্ট করলে 3 হয়ে যাবে আবার? ভেবে দেখো না। 4 এর কত পার্সেন্ট করলে এটা 3 আবার ফেরত চলে আসবে। তুমি দেখো না, এখান থেকে আমি কনভার্ট করে নিই না? তুমি অপশন দেখেও করতে পারো, নিজের ভ্যালু বসিয়েও করতে পারো। আবার এক্স এর ভ্যালু এদিকে পাঠিয়ে, যেমন ধরুন এটা 300, এদিকে পাঠালে কত হবে? 300/4 করো। কত হবে? 4 25 3 5 75%। মানে যেটা ইচ্ছা যেমন ভাবে তুমি করতে চাও সেভাবেই করো, কোনো অসুবিধা নেই। তুমি আমি আমি কি করলাম এখানে? এটাকে দিয়ে পাঠিয়ে দিলাম, 300 হলো। আবার 4 টাকে দিয়ে পাঠালাম, বাই হয়ে গেল, তাই না? তো 300/4 কত হয়? 4 25 100, তাহলে 25 3 75, এইভাবে করলাম। কারণ আমি 300 মানে জানি 300 ইনটু 100/4, 4 দিয়ে 25 তো তাড়াতাড়ি কেটে যায়। সরি, 25 দিয়ে কেটে যায় 100। তাহলে 3 25 75, 75% অ্যান্সার দিলাম। বুঝতে পারলাম? এবার বলেছে কবিতার আয় সবিতার অপেক্ষা কত বলছে? 10% বেশি। কবিতা, সবিতা, কার বেশি? কবিতার বেশি, সবিতার অপেক্ষা। তাহলে সবিতা 100 ধরে নিই। তাহলে সবিতার কবিতার আয় কত হবে? 110 হবে কিনা? তুমি 0 0 কাটতে পারো, কোনো অসুবিধা নেই। মানে 11 আর 10 হলো। এরকম রাখো না, রেশিওতে রাখো, সবথেকে বেস্ট। সবিতার আয় কবিতার চেয়ে কত অপেক্ষা কম? আরে এর রেশিও দরকারই ছিল না। মানে ব্যাপারটা ওই জিনিসটা, এত বেশি হলে এর থেকে মানে এইটার থেকে এটা বেশি হলে এর থেকে এর কত হবে? যখনই এরকম কিছু আসবে না, বেশি বলেছে প্লাস রাখো, 1 এর 10 আবার 1 এর 10, তাহলে কত হচ্ছে স্যার? বেশি বলেছে, তাহলে কি হবে? কত কম হবে? কমাতে গেলে একই কমাতে হবে, তাই কি না? +1 করেছে, ওটাকে আবার ফেরত আনতে গেলে কি হবে? ওই জায়গাতে ফেরত আনতে গেলে কি হবে? -1 করতে হবে। আর যেহেতু প্লাস আছে, দুটোকে এড করে লিখবো। আবার 1 এর 11, 1 এর 11 মানে 9 পূর্ণ 1 এর 11, ব্যাস আগের অঙ্কটার মত। যখনই দেখবে না যে একটা জায়গা থেকে এইটাই পৌঁছালাম, আবার ওখান থেকে সেখানে, মানে কবিতা থেকে সবিতার, তাহলে সবিতা থেকে কবিতার কত কম, ব্যাস। মানে তোমার থেকে আমি 10 টাকা, ধরে নাও তোমার থেকে আমি তোমার কাছে 10 টাকা বেশি আছে আমার থেকে, তাহলে আমার কাছে তোমার থেকে 10 টাকা কম আছে, সিম্পল। তো এই হিসাবে পার্সেন্টেজটা কি হবে? পার্সেন্টেজে চেঞ্জ হয়ে যায়, টাকাতে চেঞ্জ হয় না। কেন? কারণ 10 টাকাই থাকছে। মানে আমার থেকে তোমার 10 টাকা বেশি, তাহলে
আমার হিসাব দিক থেকে কি হবে, মানে তোমার 10 টাকা বেশি থাকলে তোমার দিক থেকে আমার 10 টাকা কম আছে, মানে এটাই বলতে চাইছে। তো আমি টাকা মানে স্যার এই হিসাবে তো স্যার 10 টাকা কম 10 টাকা বেশি বলে দিলেই হয়ে গেল, কিন্তু যখন পার্সেন্টেজ হয় না তখন তার ভিত্তিটা চেঞ্জ হয়ে যায়। কারণ স্যার যখন তোমার থেকে বলছি তখন তোমার উপর ভিত্তি করে বলছি, আর যখন আমার থেকে বলবো তখন আমার উপর ভিত্তি করে বলবে। যখন ভিত্তি চেঞ্জ হয় না তখন পার্সেন্টেজটাও চেঞ্জ হয়ে যায়। ওই জন্যই পার্সেন্টেজের অঙ্কটা খুব ফেমাস হয়, এবং অঙ্কটা আমরা যখন বুঝতে পারে না, স্বাভাবিক, তোমার থেকে আমি 20 বেশি রেখেছি, আমার কাছে 120 টাকা আছে, তোমার কাছে 100 টাকা আছে, মানে আমার কাছে 20 টাকা বেশি আছে, তো তোমার কত টাকা কম আছে আমার থেকে? 20 টাকা কম আছে। টাকা হিসাবে তো সেমই থাকে। মানুষজন কি করে, ওর একবার 10% বাড়ালাম, বলো এরপরে তোমার টাকাটাই আবার ফেরত করে যদি আনতে হয় তাহলে কত পার্সেন্ট কমাবো, সবাই 10% করে দিয়ে চলে আসে, কিন্তু ভুল হয়ে যায়। কেন? কারণ পার্সেন্টেজে এটা হয় না, পার্সেন্টেজে ভিত্তিটা চেঞ্জ হয়ে যায়, আর ভিত্তি চেঞ্জ হলেই বাই নাম্বারটা যেটা আছে হর নাম্বারটা চেঞ্জ হয়ে যায়, আর হর চেঞ্জ হলেই পার্সেন্টেজটাও চেঞ্জ হবেই হবে। এটাই হচ্ছে মেন কথা। ঠিক আছে? এবার কি বলেছে, 9 লিটার জল মিশ্রিত দুধে দুধের পরিমাণ 50%, ওই মিশ্রণে দুধের পরিমাণ 30% করতে হলে কত জল মেশাতে হবে? তাহলে কি করতে পারি, দেখো অনেকজন 4.5 করেও করতে পারে। ঠিক আছে? 9 লিটারে 50% ইজি, 4.5 তাই কি না? মানে এখানে মিল্ক আছে, এটা ওয়াটার আছে, মিশ্রণে দুধের পরিমাণ 30% করতে হবে। দুধের পরিমাণ, দুধটাকে টার্গেট করবো, তাহলে 4.5 এখন দুধ কত আছে? 4.5/9, 50%ই আছে, ওটাকে বলছে 30% করবো। তাহলে বলছে কত জল মেশাতে হবে? জল মেশাবো, তাহলে এটা দুধ রাখলাম, দুধ কি কেন রাখলাম, কারণ দুধের পার্সেন্টেজটাই বার করতে হবে। কত ছিল আগে? 9। তাহলে জল যখন মেশাবো তখন মিশ্রণটা মিশবে কিনা, বাট এখানে মেশাবো কি না, এখানে মেশাবো না, কারণ আমি দুধে তো দুধ মেশাচ্ছি না, জল মেশাচ্ছি। জলে মেশাতে গেলে আমাকে মিশ্রণেই প্লাস করতে হবে। আমি ধরে নাও x লিটার মেশালাম, এতে কি বলছে, দুধটা কত হবে? 30% হয়ে যাবে। দেখো দুধের পার্সেন্টেজটা এলো কিনা, এটা দুধেরই তো এলো, দুধের রেশিওতে এলো, দুধ বাই টোটাল মিশ্রণ, টোটাল মিশ্রণ নয়, তো টোটাল মিশ্রণ। কিন্তু আমি যেহেতু জল মিশিয়েছি, তো মিশ্রণে তো জল মিশবে, বাট দুধে জল মিশে না, আমরা অঙ্কতে দুধে জল হিসাবে রাখবো না। আমি এখানে দুধ মেশাচ্ছি না, দুধে দুধ মিশবে, জলে জল মিশবে, মনে রাখবে। তাহলে কত হচ্ছে? 30% হবে। 30% মানে 3/10, এইটা আমার করতে হবে। তাহলে কত হচ্ছে? 45, 3 নং 27, তাহলে কত হচ্ছে? 27 প্লাস 3x ইকুয়ালস টু 45। তাহলে 3x ইকুয়ালস টু কত হবে? এদিকে চলে গেলে 8 7 15, হাতে হলো 1 3 18, তাহলে কত? 3 6 18, 6 লিটার। বুঝলাম? এইভাবেও করতে পারো, আর পার্সেন্টেজ ধরেও ইজি হবে, বাট ওটা একটু ক্যালকুলেশনটা একটু হার্ড হয়, একটু বেশি না। যখন তুমি এক্সপার্ট হয়ে যাবে আবার কোশ্চেন আসবে, আমি বিভিন্ন প্রসেস আরো দেখাবো, আরো আলাদা প্রসেস পাওয়া যায়। এবার কি বলেছে, মনে রাখবে প্রসেস যেটা কিনা একটা প্রসেস ধরবে হাতে, যেটা তোমার হাতে বাগে আসবে। এবার দেখো অনেক অঙ্ক আছে সব একই প্রসেসে হয় না, কিছু অঙ্ক আছে প্রসেস চেঞ্জ করতে হয়। তোমার কোশ্চেন থেকে ওটা বুঝতে হবে যে কোন প্রসেসটা আমি এখানে ইউজ করব। এটা তোমার প্র্যাকটিস তৈরি করবে, বারবার লেগে থাকো, ভিডিও দেখো, কোশ্চেন প্র্যাকটিস করে যাও, নির্ঘাত বেনিফিট পাবে। ঠিক আছে? আর আমি বারবার বলছি, অঙ্কতেই ফুল মার্কস ওঠানো যায়। অঙ্কই আছে একটা যেটা সাবজেক্ট, অঙ্ক আর রিজনিং, রিজনিংও টুকটাক ভুল হয়ে যায় অনেক সময় যদি আনকনসিয়াস মাইন্ড হয়। ম্যাথেও ভুল হয়, অবভিয়াসলি ম্যাথে তো ভুল প্রচুর হয়। ম্যাথ ওটাই জিনিস, ম্যাথ রিজনিং এরা নাম্বার যেরকম ভরে ভরে দেয়, সে নাম্বার কাটতেও পারে এরা। তো আমরা কাটার দেখবো না, এখানে আমরা দেখবো কিভাবে আনতে পারবো, কনফিডেন্সটা এখানেই রেডি করে যাবো। ঠিক আছে? দেখো কি বলছে, এক ব্যক্তি আগের তুলনায় 25% বেতন কম পান, আগের বেতনে ফিরিয়ে আনতে, আবার দেখেছো, হ্যাঁ এখানে আবার এখানে যখনই কি করবো, কম বলেছে মাইনাস রাখবো, মাইনাস রেখে কি করবো, 25%, 25% মানে কত স্যার? 1/4, মানে স্যার আগে 4 ছিল, তারপর -1 করেছে, তাহলে -1 থেকে আমাকে নিশ্চয়ই আবার আগে আসতে গেলে +1ই করতে হবে, তাই কি না? কিন্তু যেহেতু মাইনাস আছে না স্যার, তাহলে এখানে কি করবো, এটা মাইনাস করবো, 3 লিখো নিচে। তাহলে 1/3 মানে কত পার্সেন্টেজ হয়? 33 পূর্ণ 1/3। দেখো তো 1/3 1/3 টাকে যদি পার্সেন্টেজ করতে চাই তাহলে 1/3 এইটা হয়। এইগুলো পার্সেন্টেজ যার মনে আছে তারা অবভিয়াসলি তারা বেনিফিট হবেই হবে। কারণ খেটে সে তো বেনিফিট হবে না কেন? যে খাটবে সে বেনিফিট অলওয়েজ থাকবে, বেনিফিশিয়াল। ওকে? তাহলে আমরা যদি করি 1/3% যদি 100 ইনটু করি, এবার করে দেখিয়ে দিচ্ছি। তাহলে 100, তো 3 দিয়ে 3 তিরিক্ষা 9, 10, 3 তিরিক্ষা 9, 1, তাহলে 1/3, এটাই বেরোয় না আমরা? এটা যদি আমি পার্সেন্টেজে কনভার্ট করি, চলো। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, কোন পরীক্ষায় এ 1 নম্বর, 81 নম্বর পায়, সরি, যেটা বি এর প্রাপ্ত নম্বরের তুলনায় 10% কম। এটা কি আবার? স্বাভাবিক।
মানে এ 81 পায়, মানে আমি ধরবোই না এর ব্যাপারটা, আমরা আবার মিলিয়ে নেবো, ভুল ধরে ঠিকটা বাদ করাবো। কি করে? যে আমি ইজি একটা মেথড দেখে নিই যেটা পার্সেন্টেজটা করা ইজি হয়। যেমন যদি বলেছে বি এর প্রাপ্ত নম্বরের তুলনায় 10% কম, মানে এ যা পেয়েছে বি এর চেয়ে কম, তাহলে বি এর চেয়ে বলেছে না, বি এর তুলনায়, যার তুলনা তাকে আমি ধরে নেবো। বি পেয়েছে 100 নাম্বার, তাহলে এ পাবে কত? কম বলতে 90, তাই কি না? তাহলে আমি যদি কি করি, এটাকে রেশিওতে কনভার্ট করি, কত হয়? 9 এর 10, মানে বি যদি 10 পেয়ে থাকে, এ পাবে 9। বলছে না স্যার, এ পেয়েছে 81 নাম্বার। ও, 9 গুণ, তাহলে এটাও 9 গুণই তো হবে, 90 নাম্বার। ব্যাস, এটাই অঙ্ক। ঠিক আছে? এবার দেখো কি বলেছে, কোনো পরীক্ষায় 58% ইংরেজিতে এবং কি 68 অঙ্কে পাস করলো, উভয় বিষয়ে এত পার্সেন্ট ফেল করলো। ঠিক আছে, ফেলের কথা বলেছে, এখানে পাস বলেছে, এখানে ফেল করলে। যখনই এরকম কোনো অঙ্ক দেবে না, সবটাকে ফেলে পরিণত করবে, সবটাকে ফেলে আনার চেষ্টা করবে। আবার বলেছে এবং উভয় বিষয়ে এতজন পাস করেছে, আবার পাসের কথা বলে দিয়েছে, দেখতে পাচ্ছ? ঠিক আছে, তো আমি দেখি না 58, যদি 58% কি করে ফেল করে থাকে, তাহলে পাস করেছে কতজন? 2, সরি 2, 42% ফেল। যদি 68% পাস করে থাকে অঙ্কতে, তাহলে ফেল করেছে কত? আবার 2, 70, 32% ফেল। তাহলে আমি যদি ভেন ডায়াগ্রাম বার করি না, তো আমার কাছে ইজি হয়ে যাবে। কত আছে এটা? 17%। এবার 42% বলেছে, এটা কত হবে? এটা 5, এটা হবে 35%, তাই কি না? কারণ আমি 35 প্লাস 17%, তবে তো 42 চলে আসবে। এই প্লাস মাইনাস যার হাতে তাড়াতাড়ি আছে সে তাড়াতাড়ি অঙ্ক করবেই করবে, স্বাভাবিক। প্লাস মাইনাস যদি এবার করতে টাইম লাগছে, তাহলে বুঝতে পারছো তো বেশ কিরকম কঠিন অবস্থায় তোমার আছে। তো বেসটাকে রেডি করো ভালো করে। তাহলে 35%, 25%, 17% উভয় বিষয়ে, এটি টোটালটা হচ্ছে ফেল। ফেলের পরিমাণ তাহলে কত হচ্ছে? 35, 25, 5 5 10 50 60, 60 আর 70, 77% ফেল। মাই গড, এত ফেল কে লোক করেছে? আহ, হুম 77% ফেল। তাহলে উভয় বিষয়ে পাস করবে কতজন? উভয় বিষয়ে পাস করবে কত? 3, 80, 23%। না স্যার 23% না, বলেছে 215, এটার মানেই আছে 23। তাহলে বলেছে পরীক্ষার্থী মোট সংখ্যা কত হবে? 100%, তাই কি না? কিছু কি ভুল করলাম? ও সরি সরি, হ্যাঁ না, ঠিক ঠিক ঠিকই তো আছে। এটা হচ্ছে ইংরেজিতে ফেল 58%, এটা হচ্ছে 68 অঙ্কে, তাহলে এটা 32, এটা হচ্ছে 42, তাই না? 42ই তো হবে। 5 9 10, এটা হচ্ছে 10, 9 কে 10, ঠিকই আছে। 58, 53 করলাম, এটাকে 35 করলাম, এটাকে করলাম 25, এটা হলো 17। টোটাল আসছে কত? 5 5 10, 60 60, 70 77%, উভয় মানে টোটালটা ফেল। তাহলে উভয় বিষয়ে পাস করেছে কতজন? এতজন, ঠিক না? 23%ই হবে। এটাই তো হবে। তো দেখতে পাচ্ছি তাহলে 23 দিয়ে তো এটা কাটা যাচ্ছে না। সব ঠিক করেছি, 58, 42, 68, 32, 53, 17, তারপরে 12, 4 একে এখানটাই ভুলটা হয়েছে। এটা তো 7 5 12, 3 4 একে 5, 52 হচ্ছে, তো এটা 25% হবে। এই জন্যই ভুলটা হচ্ছে। 12, 3 একে 4, হ্যাঁ 25%, এটা 32 আছে, তাহলে 5, এটা 15%। সরি গাইজ, ভুলে গেছে। 12, তাহলে 1 2 3, খুব বাজে ভুল এটা। তাহলে কত হবে এটা? 25, 15, 5 5 10, 30, 40, 40 আর 57, তাই না? তাহলে 57 হলে কত হবে এটা? তাহলে এটা হলো পুরো ফেল, বুঝতে পারছি কথাটা? এটা পুরোটা যদি ফেল হয়ে থাকে, তাহলে ভাবো তাহলে পাসটা কত হবে? পাসটা আমার হবে, এটা থেকে 100 মাইনাস করে দিই, 100% টোটাল স্টুডেন্ট হয়, 57% ফেল করেছে, তাহলে পাসটা কত হবে? 7 3 আর 4, তাই না? হ্যাঁ, তাহলে 43% হচ্ছে কি আমার পাস। এই পাসটাই বলেছে 215 জন। তাহলে 43 ইন্টু 100, কত দিয়ে কাটবে? 43 ইন্টু 100, 5 দিয়ে, বাচ্চারা করি, হ্যাঁ 5 দিয়ে কেটে যাবে, মানে কত হচ্ছে? 500। বুঝতে পারলাম?
ছোট্ট একটা মাইনাসের ভুল পুরো অঙ্কটাকে ব্লান্ডার করে দিচ্ছিল। এবার কি বলেছে, প্রথমে বলেছে 10%, পরে 20% ছাড় দিলে, আবার দেখেছো ওই এক্স ওয়াই এর কথাটা এলো, একবার ছাড়, আবার ছাড়, ডাবল ছাড়, সাকসেসিভ ছাড় বলা এগুলোকে পরপর, ঠিক আছে। এখানে কি করব না, আমি 100 ধরেও করতে পারি, আবার আমি এক্স প্লাস ওয়াই ওই যে ফর্মুলাটা বললাম এক্স ইন্টু ওয়াই বাই 100 ওটাও লাগাতে পারি। এখানে ছাড় বলেছে, এত ছাড়, তো মাইনাস দিয়ে করবো, -10 -20 প্লাস -10 ইন্টু -20 বাই 100, কত হচ্ছে এটা -30, তাই কি না, মাইনাস মাইনাসে প্লাস হয়, তারপর কি হচ্ছে মাইনাস আছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এটা কত হচ্ছে 0 ডবল 0 কেটে গেল 2, মাইনাসের আসছে 28%, 28%, দেখতে দেখে পেলাম। আবার আমি এটা একদম একদম ইজি ট্রিক বলবো, এই দুটোকে অ্যাড করবে, কত হয় 30, 20% আর 10%, মাইনাস এই দুটোকে গুণ করবে 10 ইন্টু 20 বাই 100 করে দাও, ব্যাস এটাই অ্যান্সার আছে। এত বেশি ট্রিক আমি বলছি না, কারণ 28% অত মাথায় রাখা যায় না, ঠিক আছে। তো ধীরে ধীরে অ্যাডভান্স হও, নিশ্চয়ই আমি আরো আরো অনেক ইজি ট্রিক বলবো, ঠিক আছে। এবার কি হচ্ছে, চোখে দেখে অ্যান্সার দেওয়া যায়। যদি বলি না স্যার আমি 100 ধরে করবো, 100 ধরেও করা যায়। 100 পর 10% ছাড় দিলে কত হবে স্যার, 90 টাকা। 90 টাকার পর আবার কত 20% ছাড় দিচ্ছে, 90 20% কত হয়, 90 এর 20% কত হবে, 18 টাকা, তাই কি না। 18 টাকা ছাড় দিলে কত হয়, 18, 90 যেতে হবে 18, তাহলে 2 20 আর 70, 72 টাকা। তো ছাড়টা পেলো কত, 100 থেকে 72, তাই না। ছাড়টা পাচ্ছে কত 8, আর তোর হলো 1 80 28 টাকা, ঠিক না, 28 টাকা ছাড় পেলো কার উপরে, 100 টাকার উপরে, ব্যাস কাটো। এইভাবেও করতে পারি, 100 ধরেও করতে পারি, এক্স ওয়াই ধরেও করতে পারি। আবার কি আছে, পরপর ছাড়ার কথা এলেই দুটোকে অ্যাড করবো, মাইনাস এটা ইন্টু এটা বাই 100, ব্যাস। তাহলে আজকে এতটাই থাকলো, তো নেক্সট দিন আমি আবার কোশ্চেন এইভাবেই নিয়ে আসবো, ইজি ট্রিক হিসাবে যতটা ইজি অ্যাপ্রোচ হয় আমি ইজি অ্যাপ্রোচ রাখার চেষ্টা করব। সো থ্যাংক ইউ অল, ভালো থেকো, ভালো রেখো, সবাই খুশি থাকো, এবং সাথে সাথে প্রিপারেশন করতে থাকো। প্রিপারেশন যত ভালোভাবে নেবে, মনে রাখবে ফিউচার ততটাই ব্রাইট হবে। ফিউচার ব্রাইট মানে অবভিয়াসলি খুশি থাকা যাবে, তাই কি না। তাহলে সো আবার নেক্সট দিন দেখা হবে, ঠিক আছে। জয় হিন্দ, জয় ভারত।